নমস্কার। আজকে আপনারা সত্য ঘটনা অবলম্বনে শুনতে চলেছেন একটি হরর পডকাস্ট। আমি অঙ্কিত। আর আজকে এই পডকাস্টটি শোনাবেন আমাদের মিস্টার পাল। অসংখ্য ধন্যবাদ দাদা আমাকে এখানে ডাকার জন্য। তাহলে দাদা ঘটনাটি শুরু করি। হ্যাঁ, আপনি শুরু করতে পারেন। আমরা 4 বন্ধু মিলে, ঠিক আছে, প্লাস ওদের একজন গার্লফ্রেন্ড, আমরা গরুমারা ফরেস্টে ঘুরতে যাই। আমরা যেই গেস্ট হাউস বা হোটেলটি নিয়েছিলাম সেটি ফরেস্টের পাশেই, কারণ নিয়েছিলাম আমরা যাতে ওখান থেকে গন্ডার, হাতি এগুলো দেখতে পাই। ঠিক আছে, রাতের বেলায় আমরা নেমে গাড়ি করে গরুমারা ফরেস্টে যাই। গরুমারা ফরেস্টে যেয়ে আমরা হোটেলটি নিই। হ্যাঁ, হোটেলে দেখলাম যে কোনো গেস্ট নেই। আমাদের অনলাইন বুকিং করা ছিল, অনেক টাকা দিয়ে বুকিং করেছি, বাধ্য হয়ে ওই হোটেলেই থাকতে হবে। দেখলাম 2 থেকে 3-4 জন হোটেলের কর্মচারী আমাদের রুমের চাবি ঠাবি দিল। হ্যাঁ, দোতলায় আমরা উঠে গেলাম যে যার রুমে, হাত পা ধুয়ে, ঠিক আছে, ফ্রেশ হয়ে নিয়ে হঠাৎ করে দিশা চেঁচিয়ে উঠল। ওর রুমটা ঠিক ব্যালকনির সাইডে পড়েছে। গেলাম, ও বলছে ওকে কে যেন দেখছে ব্যালকনি থেকে। আমরা যেদিকে কেউ নেই, হয়তো কিছু ভুল দেখেছে, অনেক টায়ার্ড জার্নি করে কোনোরকম বুঝিয়ে টুঝিয়ে আসলাম। নিয়ে রাতের বেলায় আমরা সব বন্ধুরা মিলে একসাথে বসে খেতে বসেছি। ঠিক আছে, আমাদের খাবার দিয়ে গেল, আমরা সব ডাইনিংয়ে খাচ্ছি। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। বাকি ঘটনা শুরু হয় রাত 12টার পর থেকে। এখানে অনেক ছেলেটা ও সিগারেট খায় একটু, খুব বেশি। ও ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। দেখে দিশা ওর রুম থেকে বেরিয়ে ছাদের দিকে চলে গেল। ও এসে আমাদের ডাকলো। ব্যালকনি থেকে দেখতে পাচ্ছিল? ও ব্যালকনিতে সিগারেট খাচ্ছিল, ওর পাশ দিয়েই দিশার রুমের দিক থেকে কে যেন এসে ছাদের দিকে চলে গেল। বললো দিশাই গেছে। আমাদের এসে ডাকলো, বললো দিশা ছাদে কেন গেল রাতের বেলায়? আমরাও ভাবলাম নিয়ে আমরা ওর সাথে ছাদে যেয়ে সবাই মিলে দেখছি ও যেন কার সাথে কোথাও বলছে। হাতে কোনো ফোন নেই, মনে হয় সামনে কেউ দাঁড়িয়ে আছে, কিছু বোঝাবার চেষ্টা করছে। ঠিক আছে, তারপরে দেখি অবয়বের মতো লাগছিল দিশাকে, ঝাঁপ দিয়ে দিল। আমরা দিশা বলে চেঁচিয়ে উঠলাম। আমরা নিচে দৌড়ে এসেছি, কেউ নেই, কোনো বডি পর্যন্ত নেই। হঠাৎ আমরা দিশার রুমের দিকে দৌড়ে গেলাম, যে দেখি দিশা ঘুমাচ্ছে। ঘটনাটি আমাদের খুব করলো, আমরা কি ভুল দেখলাম? খুব টেনশন হচ্ছিল আমাদের। ওইখানে গরমের সময় আমাদের গা হাত পা পর্যন্ত কাটা দিয়ে উঠেছে, গায়ের লোম খাড়া হয়ে গেছে। তারপর আমরা সবাই মিলে, কি হলো ব্যাপারটা আমরা কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, তারপর আমরা যে যা রুমে এসেছি, আমরা হয়তো ভুল দেখেছি। হ্যাঁ, এই হয়েছে, এই নিজের মনকে নিজেরা বোঝাবার চেষ্টা করছি। এখনো আমার ঘটনাটি বলতে যেয়ে গা হাত পা কাটা দিয়ে উঠছে। তারপরে সকাল হলো, আমরা খাওয়া দাওয়া করলাম, আমরা ঘুরতে যাব ফরেস্টে। অনেক ঘুরতেই যাবে না, ও এমন যেন অনেক একটু মিসবিহেভ করছে আমাদের সাথে। ঠিক আছে, ওকে বললাম চল ভাই ঘুরে আসি। হ্যাঁ, গাড়ি করা হয়েছে, ফরেস্টের ভেতরটা আমরা ঘুরবো, গন্ডার টন্ডার হাতি দেখবো, এনজয় করবো প্রাকৃতিক পরিবেশ। ও কোনো মতেই আসতে চাইছে না। ঠিক আছে, আমরাই গেলাম, ঘুরে ঠুরে এসেছি। নিয়ে আমরা অনেকের সাথে দেখা করতে গেছি, দেখি অনেকের খুব জ্বর, ও রুমে শুয়ে আছে। তারপর ওকে ট্যাবলেট দিয়ে কোনো রকম দিয়েছি, তো ট্যাবলেট খেতেই চাইছে না। এক অস্বস্তিকর, ঘুরতে এসে জ্বর বাঁধিয়ে ফেললো ছেলেটা। ওই তারপরে দুপুরে লাঞ্চ টাঞ্চ সেরে যে যার রুমে একটু রেস্ট করছি। বিকেল হয়েছে, একসাথে একটু আড্ডা টাড্ডা মারবো, আর একটু কাছাকাছি ঘুরে টুরে আসবো। অনেককে ডাকছি, অনেক বেরোচ্ছেই না, কেমন যেন মনে হচ্ছে রুমে কার সাথে যেন কথা বলছে। তখন দরজাটা জোরে ধাক্কা দেওয়াতে খুলে গেল।
দেখলাম অনেকের জ্বরও নেই, কিন্তু ও যেন কেমন একটু অ্যাবনর্মাল টাইপ ব্যবহার করছে আমাদের সাথে। ও যেন ওর ভেতরেই নেই। মানে মনে হচ্ছে নাকি যে ও মনে হয় নিজের মধ্যেই নেই, আর ও আপনাদের সঙ্গে কথা বলতে চাইছে না। হ্যাঁ, এটাই একদম। এরপরে আমরা চা সিগারেট টিগারেট খেয়েছি বাইরে বেরিয়ে। তারপরে শুভ ওয়াইন শপ থেকে 2 বোতল হুইস্কি নিয়ে এসছে। রাতে আমরা একটু পার্টি টাটি করবো, সেই জন্য হোটেলে বলা হয়ে গেছে আমরা চিকেন 65 দিয়ে খাবো। 65 দিয়ে এই জন্য বলেছি, অর্ডার দিয়েছি। আমরা 8টা বাজে তখন বসেছি, অনেককে ডাকছি, অনেক কোনো মতেই আসবে। মানে ও আসতেই চাইবে না। হ্যাঁ, ও কেমন যেন একটু রেগে যাচ্ছে আমাদের উপরে, মিসবিহেভ করছে। রুদ্রকে ডাকতে গেল, রুদ্রকে তো ধাক্কা দিয়েই ফেলে দিলাম, বলে থাক তোকে খেতে হবে না। এরপরে আসল ঘটনা ঘটলো রাত 12টা থেকে। হ্যাঁ, তারপর কি হলো ব্যাপারটা? হ্যাঁ, এটাই আমি বলছি। রাত 12টা থেকে আমরা সবাই ড্রিঙ্ক ট্রিঙ্ক করেছি, রাতে ডিনার টিনার করেছি, শুয়েছি। ঠিক আছে, আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছি, দিনে টিনে ঘুরে এসেছি তো ফরেস্টে, হাত পা খুব টায়ার্ড ছিল। শুয়েছি 11টার সময়। 11টার সময় শুলেই তো ঘুম আসে না, একটু সময় লাগে। নিয়ে আমরা শুয়ে রয়েছি। এখনো বলতে যাই আমার কিন্তু গায়ে দেখুন বুজবাম দিচ্ছে। আজকে রাহুল ওখানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে বাইরে বেরিয়ে। রাহুলও মাঝে মধ্যে সিগারেটটা খায়, খুব বড্ড খায়। রাহুল দেখছে অনেক ঘর থেকে বেরিয়ে গেল। ঠিক আছে, অনেক চলে গেলো সোজা নিচের দিকে। ঠিক আছে, বাইরে যে হোটেলের যে বড় গ্রিলটা, ওটা খোলার চেষ্টা করছে। হ্যাঁ, নিয়ে ও এসে ডাক দিয়েছে, আমরা সবাই দৌড়ে এসেছি, ওকে ধরেছি। কোথায় যাবি, কোথায় যাচ্ছিস, তুই কি করছিস? রাতের বেলায় জঙ্গলে গন্ডার আছে, হাতি আছে, কি না কি হতে পারে। ব্যাপারটা বুঝতেই চাইছিল না নাকি? ওকে বোঝাচ্ছি, ও কিছুই বুঝছে না। ওকে এমন যেন ওর গায়ে ওষুধের মতো শক্তি। আমরা 4জন বন্ধু মিলে ওকে ধরে রাখতে পারছি না। ও পারলে 10 জনকে একসাথে ফেলে দিতে পারবে, এমন শক্তি ওর ভেতরে চলে এসেছিল তো। হ্যাঁ, পরিবেশটা কেমন যেন ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, আমাদের শীত শীত লাগতে শুরু করে দিয়েছে। কোনো রকমে ওকে ধরে ঠরেছি, টেনে হিঁচড়ে ঘরে নিয়ে এসছি। তারপরে এমন করছে, ওকে আমরা ঘরে লক করে দিতে বাধ্য হলাম। রাতের বেলা কোনো রকমে আমরা ওরকমভাবে চেষ্টা করছি, কিছু হচ্ছে না। হোটেলের লোকেরা কোনো কিছু হোটেলের করেনি? লোকদের আমরা ডাকতে যাব, দেখছি হোটেলে কোনো লোকই নেই রাতের বেলায়। তারা সবাই আমাদের রেখে দিয়ে চলে গেছে। আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন আমার একটু সন্দেহ হলো, নিশ্চয়ই কোনো হোটেলে ব্যাপার আছে। দিন সকালে হোটেলের লোকদের জিজ্ঞাসা করছি, তারা কেমন যেন কথাটা ঘুরিয়ে ইগনোর করে যাচ্ছে, মানে ব্যাপারটাকে এড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, এটাই। তারপরে সকালের দিকে ছেলেটা ঠিক আছে, আমাদের সাথে ঘুরতে টুরতে বেরোলো। একটা মাসির দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। ঠিক আছে, আন্টিটার সাথে একটু পরিচিত হয়ে গেছে, চা সিগারেট মাসির কাছ থেকেই নিচ্ছিল। তারা সে বলছে, কোন হোটেলে উঠেছো বাবা তোমরা? ওই হোটেলটাই আছি। হোটেলের নামটা তো কেন বলবো না, হোটেলের নাম বললে অনেক অসুবিধা আছে। আর বন্ধুদের নামগুলোও তো আমি এখানে পাল্টে বলেছি। নিয়ে ওই হোটেলে মাসি বললেন, বাবা তোমরা সাবধানে থেকো। এই কথাটা শুনেই আমার একটু কেমন যেন লাগলো। ফরেস্ট ঘুরে এসে মাসির দোকান থেকে বেরিয়ে আমরা আবার হোটেলে চলে আসলাম। নিয়ে হোটেলে এসে আমরা নিজের রুমে যে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা ডাইনিং খেতে বসলাম। হোটেলের লোকেরা খেতে দিয়ে গেল। অনেক কেমন যেন একটু সেদিন একটু বেশি খাবার খাওয়া শুরু করে দিল। ও একা 4জনের খাবার খেয়ে নিচ্ছে, দেখে অবাক হয়ে গেলাম। মানে ও কি বেশি খেতে চাইতো না? না, ও সিঙ্গেল পার্সন যেটুকু খেত, কিন্তু ওর 4জনের মতো খাবার খেয়ে নিচ্ছে। এটা একটু অবাক করা ব্যাপার। হ্যাঁ, এবার শুরু হলো আসল ঘটনাটা। ঠিক আছে, বিকেলবেলায় ও ঘুম থেকে ও যেন কার সাথে কথা বলছে, আমরা কত ডাকাডাকি করছি, আয় ভাই চল।
একটু বাইরে থেকে ঘুরে আসি, মনটা ভালো লাগবে, এই লাগবে হয়তো কোনো তুই ডিপ্রেশনের মধ্যে আছিস, এই ওই কোনো রকমে বেরোলো না। ঠিক আছে, আমরাই গেলাম, ঘুরে টুরে আসলাম, ঘুরে টুরে আসলো। সেদিন আবার ব্যালকনির থেকে আমরা গন্ডার দেখছিলাম, ওকে কত ডাকলাম, ও বেরোলোই না। ও একবারে হোটেলের কাছে চলে এসেছিল গন্ডার। বাবারে। তারপরে ওকে রাতের বেলায় ডিনারের জন্য ডাকাডাকি হচ্ছে, কোনো রকমই দরজা খুলছে না। ঠিক আছে, খুব প্রবলেম হলো, আমরা হোটেলের লোক ডাকলাম। ঠিক আছে, কিন্তু হোটেলে কোনো লোক তারা ছিল এসে না। কোনো রকমের ধাক্কাধাক্কি করে, না ছিল তখন লোক, 10টার পর থেকে আর থাকে না, তখন কোনো রকম ধাক্কাধাক্কি করে ওরা দরজাটি খুললো। ঠিক আছে, দেখি ও ওপরে ফ্যানের দিকে তাকিয়ে বড় বড় চোখ করে শুয়ে আছে, তাকিয়ে আছে, ঘুমায়নি, দরজা কেন খুলছিল না? আপনাদের ব্যাপারটা খুবই অদ্ভুত লাগলো না? হ্যাঁ একদম। আমরা কোনো রকম ধরে ডাকাডাকি করছি, তারপরে বলছে হ্যাঁ কী হয়েছে, ওর কিছুই যেন মনে নেই। রাতের বেলায় ডিনার করলো, ডিনারেও সেই এরকম ভাত খাচ্ছে। ডিনার করার পরে ও রুমে যেতে যেয়ে পড়ে গেল। তারপরে ওকে ধরাধরি করে তুলে চোখে মুখে জল দিয়েছি। ও যখন কথাগুলো বলছে, হ্যাঁ কেমন জানো, ও ছেলে মানুষ, ও কথা বলছে, ওর কথার ভেতরে কিরকম একটা মেলি মেলি আওয়াজ ভেসে আসছে, এটা ওর ভয়েসই নয়। মানে ভয়েসটা চেঞ্জ হয়ে গেছিল ততক্ষণ? হ্যাঁ, কিরকম যেন ডবল ভয়েস রিয়াক্ট করছে। এতে তো আমাদের গা হাত পা কাটা দিয়ে উঠলো, সন্দেহটা আরও উঠলো। তারপরে হোটেলের লোক যেগুলো ছিল ওগুলোকে বেশি করে চাপ দেওয়ার ফলে ওরা সত্য কথা বলেই ফেললো। হোটেলের ওই ছেলেটি বলল, ওরা কাজ করাকালীন 2 বছর আগে, ঠিক আছে, একটা ছেলে একটা মেয়ে কাজ করতো, ওরা দুজনকে ভালোবাসতো। ওদের ভেতরে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এর ফলে মেয়েটি কি করে, ছাদে যেয়ে ঝাঁপ দেয়। তখন আমাদের কাছে ব্যাপারটি পরিষ্কার হলো। সেদিন আমরা একটা ওয়েব দেখলাম, ছাদে কথা বলছিল, ঝাঁপ দিল, আমরা দিশা ভেবে নিচে গেলাম, দেখলাম কেউ নেই। ওরকমভাবে ঝামেলা হয়েছিল, মেয়েটি ওরকমভাবে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। সেই মেয়েটি আজও ছেলেটিকে খুঁজে বেড়াচ্ছে, সেই ছেলেটিকে মনে করে অঙ্কিতের ভেতরে প্রবেশ করেছে। এবার আমাদের ঝামেলা শুরু হলো। আর কি করবো, অঙ্কিতকে তো কোনো রকমেই নিয়ে যেতে হবে, আমাদের মা বাবা আমাদের সাথে বিশ্বাস করে পাঠিয়েছে। ঠিক আছে, কিছু যদি হয়ে যায় আমরাই তো সব থেকে বড় দোষী হয়ে যাব না? হ্যাঁ, ব্যাপারটা একদম ঠিক কথা। ওকে তুলেছি, ওকে নিয়ে যাব আমরা। ঠিক হলো, পাশেই একটা হনুমান মন্দির আছে, হনুমান মন্দিরে নিয়ে যাওয়া হবে, ডিসাইড হলো। ওকে নিয়ে যাব, ওকে হোটেল থেকে বের করা যাচ্ছে না। ওর গায়ে প্রচন্ড জোর চলে এসেছিল ততক্ষণে। রাহুলকে এক চড় মারলো, রাহুল এক চড় খেয়ে বসে পড়লো, কোনো রকমই উঠছে না। এরকম ভাবে তো হবে না, সাবধানে করতে হবে। বললাম এদিকে যা, এদিকে যে, হ্যাঁ চারদিকে চারজন যে, ওর উপরে ঝাঁপিয়ে পড়বি, নিয়ে ধরে ফেলে ওকে বেঁধে ফেলতে হবে, বেঁধে ফেলেই গাড়িতে নিতে হবে। ঠিক আছে, ওকে ওরকমভাবে ধরা হলো। ঠিক আছে, আমাদের এই কাপড় গামছা টামছা দিয়ে আমরা হাত টাত বেঁধেছি যাতে না লেগে যায়। ঠিক আছে, কোনো রকমে ওরকমভাবে পা দিয়ে নামতে চাইছে না। ঠিক আছে, কোনো রকমে চ্যাং দোলা করে গাড়িতে তোলা হলো। গাড়িতে তুলেছি, গাড়ি কিছু যাওয়ার পরে আবার স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, আবার স্টার্ট দিচ্ছে, আবার কিছুটা যেয়ে বন্ধ হয়ে যাচ্ছে। মানে এরকম গাড়ি বন্ধ চলছে, বন্ধ হচ্ছে আর চলছে। কি করা যায়, কি করা যায়? তারপরে আমরা ওরকমভাবে কিছুটা দূর যাওয়ার কি করবো, গাড়ি আর স্টার্টিং নিল না। তারপরে ওকে কোনো রকমে ধরাধরি করে পা দুটো বাঁধা হলো। ওরকমভাবে একটা মানুষকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া সম্ভব? আর একেতে মুখ দিয়ে বলছে ছেড়ে দে আমায়, ছেড়ে দে আমাকে, তোরা কেউ আলাদা করতে পারবি না। ঠিক আছে, মানে মেলি ভয়েসে ওইটাই বলছিল। আমরা একে অপরকে ভালোবাসি, কেউ আলাদা করতে পারবি না। তারপরে কোনো রকমে ওরকমভাবে আমরা হনুমান মন্দিরের সামনে পৌঁছেছি। ঠিক আছে, ওর পা দুটো তো ওই নাড়ানাড়িতে খুলে গেছে।
ঠিক আছে, ওই হাত পেছন দিকে বাঁধা, ওরকম অবস্থায় দৌড় দিয়েছে, মন্দিরে ঢুকবেই না। সেই খোঁজাখুঁজি টর্চ লাইট নিয়ে ওরকম করতে করতে সকাল 4টে বেজে গেল। কোনো রকমে ওদিকে দেখে, ঠিক আছে, ওই ঘাসের ভেতরে বড় বড় ঘাস, ওখানে ঘাসের ভেতরে পড়ে আছে। তখন ধরে নিয়ে এসে হনুমান মন্দিরের সামনে বসানো হলো। তখন হনুমান মন্দির লক করা, ঠিক আছে। ওরকমভাবে অজ্ঞান হয়ে আছে, ওরকমভাবে আমরা 2-3 ঘন্টা বসে আছি। সকাল 6:30 বাজলো, মন্দির খুঁজলো, পুরোহিত মশাই এসছে। সঙ্গে সঙ্গে পুরোহিত মশাইকে ধরেছি যে এই ব্যাপার। পুরোহিত মশাই হনুমান পুজো টুজো করলেন, ঘটের জল ঠল দিল, তারপরে ওর জ্ঞান আসে। তারপরে একটি রক্ষা কবচ ওর হাতে বেঁধে দেয়, সুতো মন্ত্রপুতো করে বেঁধে দেয়। তারপরে আমরা ওকে নিয়ে যাও, সেদিন হোটেল সঙ্গে সঙ্গে চেক আউট, আমরা বেরিয়ে যাই। এরকম ঘটনা কারোর সাথে যেন জীবনে না ঘটে বাবা। কোনো ঘটনাটি বলতে চাই, আমার গা হাত পা পুরো কাটা দিয়ে উঠেছে। নমস্কার, আজকে আপনাদের এই গল্পটি শুনে কেমন লাগলো আপনারা নিশ্চয়ই বলবেন। আজকের মতো শেষ হচ্ছে আমাদের সত্যি ঘটনা অবলম্বনে হর হর বডকাস্ট।